This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. আজকের দিনটা খুব দুর্দান্ত দিন, জানেন তো? আজকে কি দিন জানেন? আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, মানে আজ সংবাদ মাধ্যমের স্বাধীনতার দিন। যখন এই কথাটা বলি না, তখনই মাঝে মধ্যে মনে হয় এটা বোধহয় ওই সব থেকে বড় সোনার পাথর বাটির দিন। সিরিয়াস বলছি, আমরা যারা এই নিয়মিত আপনাদের সঙ্গে বসি টসি, সংবাদ মাধ্যমে কাজ করি, খবরাখবর সরবরাহ করি, আমরা জানি যে এই প্রেস ফ্রিডমটা কে কীভাবে দেখেন, কীভাবে একটু অন্যরকম খবর যদি বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে, মানে যার পছন্দ হয় না আর কি, সেই কীভাবে হাতের সামনে যা পায় তাই নিয়ে এই মিডিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপরেও বলা হয় যে এটা নাকি স্বাধীনতার দিন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা। সে যাক, সব কিছুরই একটা প্রফেশনাল হ্যাজার্ড, পেশাগত ঝুঁকি তো থাকেই, এটাও আমরা সেরকমভাবেই ধরে নিয়েছি, অভ্যস্ত হয়ে গেছি। দেখুন, ভারতের সংবিধানে এই সংবাদ মাধ্যমের স্বাধীনতা কথাটা কিন্তু অনেক কিছু স্বাধীনতার কথা লেখা আছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথাটা সরাসরি লেখা নেই। সংবিধান প্রণেতারা বলেছিলেন কি জানেন? বাক স্বাধীনতার, মত প্রকাশের স্বাধীনতার মধ্যেই নাকি ওই সংবাদ মাধ্যমের স্বাধীনতাটা লুকিয়ে রয়েছে। সেই ভরসা, আজকে সেই ভরসাতেই একটু সাহস দেখিয়ে বেড়াচ্ছি। লোকজন খুব রেগে টেগে যান, তাও সাহস দেখাচ্ছি। এন্ড অফ দ্য ডে সংবাদ মাধ্যম তো ওই আর বিশেষ করে এরকম একটা দিনে একটু সেলিব্রেট করে নিই, মানে যদি করি, ধরুন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি কি খুব রেগে যাবেন? এমনি এমনি না, মানে আজকে যদি ওই সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওই সুযোগটা নিয়ে আমরা তার মোবাইল নোটিফিকেশান নিয়ে একটুখানি ওই আন্দাজ করার চেষ্টা করি, রাখবেন না বোধহয়, নওয়ারের বর্ষিয়ান সাংসদ তো কিছু মনে করবেন না, তিনি জানেন। তাই জন্যই এটা ধরে নিয়ে একটু ওই গেস ওয়ার্ক, মানে আন্দাজ করার কাজটা করে নিচ্ছি। গতকাল সন্ধ্যের পর থেকে নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ফোনে মিস কল আসাটা কমে গেছে, এরকমই আন্দাজ করা হচ্ছে, জানেন তো? করার কারণ আছে। আসলে ও দুয়ে দুয়ে চার করে আমরা তো অনেক খবরগুলো আপনাদের সামনে তুলে ধরি, এটাও সেরকম একটা গেস ওয়ার্ক। ওই কুণাল ঘোষ, তিনি শাস্তি পাওয়ার পর থেকেই কিন্তু প্রতিক্রিয়ার জন্য সবার আগে সব সংবাদ মাধ্যম ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিল, সবার আগে ওই নম্বরটা ঘুরিয়েছিল, ফলে বারবার বাজছিল ফোনটা, এটাতে তো নিশ্চিত। কিন্তু কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী, তিনি একদম রাগ করেননি, মুখে একদম কুলু পেটে বসেছিলেন। এমনকি ভোট প্রচারে বেরিয়েছেন, সেখানে সাংবাদিকরা বুম ধরেছেন, মন্তব্য এড়িয়ে গেছেন, কোনো কথা, কোনো মুখ থেকে একটা শব্দ বেরোয়নি। কুণাল ঘোষের এই এত কড়া এই আমার এখানে বসে কি সব বললেন, কত আক্রমণ করলেন, একটা প্রতিক্রিয়া দিলেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং অত্যন্ত পরিচিত ছাড়া কারোর ফোনই ধরেননি, সাক্ষাৎকারের তো প্রশ্নই ওঠে না। কিন্তু গতকাল আমার ধারণা ওই হেয়ার স্ট্রিট থানায় সন্ধেবেলা যখন একটা অভিযোগ জমা পড়লো, তারপরেই কিন্তু তার ওই ফোনে বিভিন্ন রিং বাজার ব্যাপারটা আর কি, সেটা বন্ধ হয়ে গেছে। ওই যে প্রায় ঢেউয়ের মতো একের পর এক ফোন ঢুকছিল, সেটা নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে। কারণ গোটা রাজ্য কেন বলছি, হয়তো গোটা দেশের ঘাটটাই ঘুরে গেছে। কারণ এইরকম ঘটনা সেই 1947-এর 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিন, সেদিন দেশবাসী ওই দিল্লির পাশাপাশি বাংলার ছোটলাট বাড়িতেও নজর রেখেছিল। সেই দিনটার পর এরকম অ্যাটেনশান রাজভবন আর কখনো পেয়েছে কিনা সন্দেহ, জানেন তো? হেয়ার স্ট্রিট থানায় এক তরুণীর অভিযোগ জমা পড়তেই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসক তৃণমূল আর রাজ্য প্রশাসন। সন্দেশখালীর হাজার হাজার মহিলা যে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ তুলেছে, তারাই কিন্তু এখন অতি সক্রিয়, এবং অভিযুক্ত যেহেতু রাজ্যপাল, তাই সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও ভাবনা চিন্তা করছে রাজ্যের পুলিশ বাহিনী। আসলে যে কোনো ঘটনারই ওই ঠিক ঘটনা হয়ে ওঠার পেছনে 3টে শর্ত থাকে, জানেন তো?
স্থান, কাল, পাত্র। এখানে স্থান রাজভবন, পাত্র রাজ্যপাল স্বয়ং, এবং আরেকজন আছেন যিনি অভিযোগ করেছেন, এক তরুণী। আর কাল বা সময়, এরা খুব ইন্টারেস্টিং সময়, যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এলেন এবং রাজভবনে রাত কাটালেন, সেই দিন। রাজ্যপালের সমর্থকরাও কিন্তু এই টাইমিংটার ওপরেই জোর দিচ্ছেন এবং এটাকে মানে হাতিয়ার করেই কাউন্টার করার চেষ্টা করছে। কি আশ্চর্য না? দেখুন, রাজ্যের শাসক দল এবং সরকার তারাও কিন্তু যাবতীয় অভিযোগের পেছনে ওই টাইমিংয়ের দোষী দেখতে পায়। এই যেরকম ভোটের আগে সন্দেশখালীর মহিলাদের প্রতিবাদটা আমরা দেখলাম, ওখানকার মা বোনেরা সবাই রাস্তায় নেমে দীর্ঘদিন ধরে কিভাবে তারা নির্যাতিতা হয়েছেন সেই অভিযোগ তুলেছিলেন। হ্যাঁ, সেটার একটা তৃণমূল কংগ্রেস ছদ্মনাম দিয়েছে সাজানো ঘটনা। ভোটের সময় যদি কেন্দ্রীয় এজেন্সি কারুর বাড়ির কড়া নাড়ে, সেটাও সাজানো ঘটনা। ভোটের সময় সরকার এবং শাসক দলকে বদনাম করার চেষ্টা বলে সেটাকে ধরা হয়। তার মানে এই টাইমিংটা কতটা গুরুত্বপূর্ণ দেখলেন তো। কুণাল ঘোষ যে এই ধরুন সদ্য ইউটার্ন নিয়ে ট্র্যাকের বাইরে হঠাৎ ছিটকে চলে গেলেন, সেখানেও কি একটা টাইমিংয়ের ভূমিকা নেই? ভেবে দেখুন। আছে, আছে, ঠিক আছে। 2 দফার ভোট হয়ে গেছে, এরকম সময়ে শাসক দলের সবাক লোকটা হঠাৎ নির্বাক হয়ে গেলেন, আমরা অবাক হব না? এই টাইমিং নিয়ে মাথা ঘামাবো না? দল বলছে যে এই ভদ্রলোক যা বলছেন তা আর আগে ছিল হয়তো, এখন আর দলের মতামত নয়, মানে কুণাল ঘোষের কথা আর তৃণমূলের কথা নয়, সে তো বুঝলাম। কিন্তু এতদিন কুণাল ঘোষ যা বলেছেন সেগুলোকে কার কথা বলে তাহলে ধরবো? অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মনে আছে, প্রাক্তন বিচারপতি, তিনি যখন বিজেপিতে যোগ দিলেন, সরাসরি বিচারপতির পদ ছেড়ে দিয়ে এসে বিজেপিতে ঢুকে প্রার্থী হয়ে গেলেন, সে তখন থেকে তো তৃণমূল অভিযোগ করে চলেছে যে তার দেওয়া সবরাই নাকি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এক পেশে। ওই যখন ওখানে বিচারপতি ছিলেন তখন থেকেই তিনি এই প্রেক্ষাপটটা প্রস্তুত করছিলেন বিজেপিতে যাওয়ার, এবং তারপর বিজেপিতে হয়ে গেলেন, মানে আসলে বিজেপিই ছিলেন। সুতরাং যা যা বলেছেন সেগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। তাহলে এই যে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হলো, তারপর কি ধরে নিতে হবে এতদিন কুণাল যা বলেছেন সেগুলো কোনোটাই তৃণমূলের মত ছিল না, কুণাল ঘোষের ব্যক্তিগত মত ছিল? টাইমিং এখানে অবশ্য টাইমিংয়ের পাশাপাশি ওই টাইম আর স্প্যান, কত সময় জুড়ে এটা চলছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সময়ের এই গুরুত্বকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু অস্বীকার করতে পারছেন না। দুর্গাপুরের জনসভায় নরেন্দ্র মোদী তিনি ওই চাকরি হারানো ওই যোগ্য প্রার্থীদের জন্য লিগাল আর মিডিয়া সেল তৈরির কথা ঘোষণা করে দিলেন। বিরাট ঘোষণা। এই এতদিন ধরে এত হইচই, সবই তো ওই কোথাও গিয়ে এই যোগ্য প্রার্থীদের জন্য, তারা কেন বঞ্চিত হয়েছেন এটাই এখন সব থেকে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অযোগ্যরা কিভাবে এই চাকরিতে ঢুকেছিলেন সেটা এখন খানিকটা ব্যাকফুটে। ফলে বুঝতে পারছেন তো, সময়ের পরিপ্রেক্ষিতে, সময়ের সামান্য হেরফেরে কত কিছু বদলে যায়, তাই না? এই কিছুদিন আগে অবধি যত আন্দোলন হচ্ছিল, ধর্ণা হচ্ছিল, চারপাশে আদালতে খই ফুটছিল, সবই তো অযোগ্যরা কিভাবে চাকরি পেলেন, তাদের জন্য কিভাবে এই যোগ্যরা রাস্তার ধারে বসলেন, এই অযোগ্যদের কারা চাকরিতে দিলেন, কত বড় দুর্নীতি হয়েছে, কত টাকার লেনদেন হয়েছে, কোথার থেকে টাকার পাহাড় তৈরি হয়েছে, এই সব নিয়ে চলছিল। এখন সেই অযোগ্য এবং অযোগ্যদের পেছনে কারা আছেন বা দুর্নীতি, এটা ব্যাকফুটে পেছনে চলে গেছে। এখন যেটা এই সময়ের ইস্যু, সেটা ওই যোগ্যরা। বুঝতে পারলেন কীভাবে সময়ে সময়ে ইস্যুও বদলে যায়? একই ইস্যুর দুটো মুখ থাকলে, দুটো মুখ একটা সময় এদিকে, একটা সময় এদিকে। আবার দেখো, ধরুন এই যে রায়বেরেলিতে রাহুল গান্ধী, তিনি কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিলেন। এখানেও তো টাইমিং। ওয়েনারের ভোট বেটার পর রায়বেরেলিতে প্রার্থী হলেন রাহুল, একেবারে শেষ বেলায়। কেন আগে হলেন না? রাহুল কি দোনমনা করছিলেন, নাকি তিনি প্রার্থী হবেন সেটা আগের থেকেই
ঠিক করা ছিল, শুধু সঠিক টাইমিংয়ের জন্য অপেক্ষা করছিলেন যাতে কোনোভাবেই ওয়েনারের মানুষজন এটা ভাবতে না পারেন যে তাদের সুয়োরানির বদলে দুয়োরানি হয়ে যেতে পারে, অথবা তাদের ওপর ঠিক ভরসা করছেন না রাহুল গান্ধী, তাই এটা সেকেন্ড অপশান রেখে দিচ্ছেন। এবার তারা এটাও কিন্তু জানেন যে সবাই তো এটা ধরে নিতেই পারেন রায়বেরেলিতে জিতলে সেই আসনটাই রাহুল গান্ধী ধরে রাখবেন, কারণ সেটা তো তাদের পৈতৃক সম্পত্তির মতো। ও ওয়েনারে ইস্তফা দেবেন, এটা তো কোথাও গিয়ে ওয়েনারের মানুষজন ধরে ফেলতে পারতেন। ফলে কেরালায় ভোটের আগেই রাহুল গান্ধী যদি রায়বেরেলিতে দাঁড়িয়ে যাওয়ার কথা ঘোষণা করতেন, তাহলে ওয়েনারের ভোটারদের কাছে নেতিবাচক বার্তা যেত যে রাহুল, ওই বললাম, তাদের ফার্স্ট অপশান কিছুতেই ভাবছেন না বা তাদের ওপর ভরসা রাখছেন না। তাহলে কি তারা কোথাও গিয়ে মনে লেগে একটুখানি বিগড়ে গিয়ে ভোটের বাক্সে তার প্রতিফলন দিতেন না? সেটা নিয়ে কি ওই কেরালার মুখ্যমন্ত্রী সিপিআইএমের বিজয় সেটা নিয়ে প্রচার করতেন না? করতেন তো বটেই, সেটাই তো স্বাভাবিক। আর বিজেপিও নিশ্চয়ই তাহলে রাহুলের বিরুদ্ধে আরও জুৎসই কাউকে একটা খাড়া করিয়ে দিত, যে একটা চান্স তো আছে মনে হচ্ছে। এইসব ভেবেই কি শেষ লগ্নে মনোনয়ন? সবাই একদম ওই রাজনৈতিক পাঁজি দেখেই পদক্ষেপ করছেন বলে মনে হচ্ছে। এবার কারটা ঠিক আর কারটা মানে কার জন্যে ঠিক সময় সুসময়, কার জন্য অসময় দুঃসময়, সেটা খতিয়ে দেখতে গেলে কিছু কথা তো মনে হচ্ছে আজকে বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। এই পার্টি টার্টিতে গেলে না একটা জিনিস দেখি জানেন তো, যারা একটু পান টান করেন আর কি, তারা পান টান করার সময় গ্লাসে পানীয় নিয়ে চিয়ার্স বলে ওঠেন আর কি, উল্লাস, কেউ কেউ আবার বাংলা করেও বলেন। এবার দেখে আবার প্রশ্ন জাগতো যে হঠাৎ করে এরকম, ঠিক আছে খেয়ে কোনো কিছু কেউ আনন্দ পেতেই পারেন, কারোর ভালো না লাগতেই পারে, কিন্তু এরকম একটা সর্বজন গ্রাহ্য চিয়ার্স বলাটা কেন? এটার একটা উদ্দেশ্য আছে, এটা আমাকে একজন পানাসক্ত তিনি বেশ ভালো করে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। যে সুখ পানের সঙ্গে পঞ্চ ইন্দ্রিয়কেই সংযুক্ত করে দেওয়াটা এর একটা উদ্দেশ্য। মানে পানীয়ের গ্লাসটা ত্বক দিয়ে অনুভব করা যেতে পারে, চোখ পানীয়ের রং দেখতে পায়, নাক পানীয়র গন্ধ শুঁকতে পায়, জিভ পানীয়র স্বাদ যে উপভোগ করা সেটা করতে পারে, কিন্তু কানের তো সেক্ষেত্রে কিছু করার থাকে না। এই কানকে আনন্দের সঙ্গে সংযুক্ত যদি করে দেওয়া যায় তাহলেই তো ষোলকলা পূর্ণ। আর সেই জন্যে ওই চিয়ার্স বলার প্রসেসটা শুরু আর কি, কানে শুনলেন আপনি। আচ্ছা, এটা কেন বললাম জানেন? এই যে জুড়ে দেওয়া না, এটার একটা বড় ভূমিকা আছে ষোলকলা পূর্ণ করতে। এই যে বাংলার ভোট যজ্ঞে এত বড় কিছু হয়ে যাচ্ছে, রাজভবনের এখন পর্যন্ত কোনো সেরকম ভূমিকা ছিল না। রাজ্যপাল TV9 বাংলাকে ফোনে কি বলেছেন জানেন? ভোটের সময় রাজনৈতিক উদ্দেশ্যেই হেয়ার স্ট্রিট থানায় তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। তার মানে রাজ্যপাল বলতে চাইছেন যে তার বিরুদ্ধে মহিলার ওই যে অভিযোগটা, সেটা এক্ষেত্রে অন্তত তার মনে হচ্ছে তার সঙ্গে এই ভোটের সংযোগটা ঘটিয়ে দেওয়ার কাজটা সম্পূর্ণ করেছে। I welcome all the generous allegations and the frequent innuendos passed on me by some political forces. But one thing is clear. None of the absurd dramas is going to deter me from my determined efforts to expose corruption and curb violence. I tell the political party that is plotting against me, the politicos should have realized I would like to be the captain of the storm, not captain of the calm. Bring out all the weapons from your armory. Use it against me. I'm willing. I'm prepared. Sorry, my detractors. I have learned the lessons to fight, not flight. Waiting for the next grenade and your hidden bullets. Yes, with great expectations. Please fire. আমাদের রাজ্যের রাজ্যপাল ইদানিংকালে যা যা পদক্ষেপ নিয়েছেন আর কি, সবই কিন্তু সরকার পক্ষ বা সরকারের উল্টো দিকে দাঁড়িয়ে পুরো অপোনেন্ট পার্টি হয়ে গেছেন। কিন্তু একটা জায়গায়
দেখলাম সবার বক্তব্য কীরকম এক সুরে মিলে যাচ্ছে। এই এতদিন পর্যন্ত যা যা রাজ্যে বিভিন্ন সময়ে যে এই শ্লীলতাহানি বা এই ধরনের অভিযোগ উঠেছে, তার অধিকাংশ ক্ষেত্রেই যেখানেই বিশেষ করে শাসক দলের কেউ জড়িত থাকার ঘটনা ঘটেছে, সেখানে সাজানো ঘটনা তত্ত্বটা উঠে এসছে। রাজ্যপালও কিন্তু বলেছেন যে তার বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগটা উঠেছে সেটা সাজানো ঘটনা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, একদিন সত্য সামনে আসবেই আসবে। রাজভবনের তরফে এরকম দাবিও করা হয়েছে যে ওই অভিযোগকারিণী তরুণী এবং তার এক সহযোগী নাকি পিস রুমে আসা যে অভিযোগগুলো, যেখানে তিনি কাজ করতেন, রাজ্যপাল যে পিস রুমটা বানিয়েছিলেন নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ এলে সেগুলোকে রিসিভ করার জন্য, সেই সব অভিযোগগুলোকে নির্বাচন কমিশনের কাছে পাঠানোয় বাধা সৃষ্টি করেছিলেন এবং ধরাও পড়ে গেছিলেন। ধরা পড়ে যাওয়ার পরেই নাকি এই শ্লীলতাহানির অভিযোগ তোলা হয়েছে। দেখুন, রাজ্যপাল কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধেও এক্ষেত্রে কড়া ব্যবস্থা নিয়েছেন, কড়া অবস্থানও বলতে পারেন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের যে 3টে রাজভবন আছে, মানে কলকাতা, ব্যারাকপুর বা দার্জিলিং, সেখানে ঢুকতে পারবেন না। রাজ্য সরকারের কোনো অনুষ্ঠানে রাজ্যপাল যোগ দেবেন না এবং রাজ্য পুলিশেরও রাজভবনে প্রবেশ নিষেধ। তবে লালবাজার সূত্রে খবর, আজও পুলিশের একটা দল কিন্তু ওই রাজভবনে গিয়েছিল অভিযোগ খতিয়ে দেখতে, এবং সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য নাকি একটা বিশেষ দলও পুলিশ তৈরি করেছে। দেখুন, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ সত্যি না সাজানো, তা বিচার করার অধিকার বিচার বিভাগে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারিণীর দাবিকে প্রাথমিকভাবে সত্যি ধরে নিয়েই তদন্ত এগোতে হবে। কিন্তু এক্ষেত্রে তো বিষয়টা একটু অন্যরকম। যার বিরুদ্ধে অভিযোগ তিনি তো একজন রাজ্যপাল, আর রাজ্যপালের ক্ষেত্রে সংবিধানের 361 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে, রাষ্ট্রপতি এবং রাজ্যপালের আইনি রক্ষা কবচ রয়েছে। মেয়াদকালে কোনো রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি তদন্ত চালানো যাবে না। Come my love, please don't say no baby, come my love. V-Guard-এর এয়ার কুলার্স, এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। আমাদের সংবিধানের আর্টিকেল 361 এইখানে বলা রয়েছে যে রাষ্ট্রপতি এবং কোনো রাজ্যের গভর্নর, রাজ্যপাল এবং রাজপ্রমুখ, এই 3টি অফিসের বিরুদ্ধে কোনো কোর্ট ইন্টারফেয়ার করতে পারে না। আর এটাও বলা আছে যে এই 3টি অফিসের বিরুদ্ধে কোনো রকম ক্রিমিনাল প্রসিডিংস ইনিশিয়েট করা যায় না এবং কন্টিনিউ করা যায় না। কাজেই এক্ষেত্রে পুলিশের এখন কিছু করার নেই। কোনো ফৌজদারি মামলা করা যায় না, এমনকি দেওয়ানি মামলা করতে হলেও অনেক রকম কাঠখড় পোড়াতে। এই মহিলা একটা অভিযোগ করছেন, সেটা সিবি আনন্দ বোস অস্বীকার করেছেন। এবার এই মহিলার ওপর দায়িত্ব বর্তায় সেটা প্রমাণ করা। এই মহিলা কি সাপের গর্তে হাত দিয়েছেন উনি বুঝতে পারছেন না। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, তথাগত রায় তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্যপাল, এবার প্রাক্তন রাজ্যপাল হিসেবে তিনি আরেক রাজ্যপাল, তার পাশে দাঁড়াতেই পারেন। ওই যে সাপের গর্ত টর্ত অনেক কিছু বললেন। আমাদের জাস্ট একটাই বক্তব্য, সংবিধানের জায়গায় রয়েছে, কিন্তু সংবিধান যাকে যেরকম রক্ষা কবচই দিক, কেউ যদি পদের অপব্যবহার করে সত্যিই কোনো অন্যায় করেন তাহলে তার শাস্তি হওয়াই উচিত। এটা কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি। যদি অভিযোগ সত্যি হয়, যার বিরুদ্ধেই অভিযোগ হোক, তার যে রকম সুরক্ষা কবচই থাক, আইনের হাত পা বাঁধা থাকা উচিত না। তারা নিশ্চিতভাবেই শাস্তিযোগ্য এবং শাস্তি পাবেন, আমরা এটা বিশ্বাস করি। আমরা এটাও বিশ্বাস করি রাজনৈতিক নেতারাও অন্তত ভোটের সময় এই দুষ্টের দমন আর শিষ্টের পালনকেই অগ্রাধিকার দেবেন। মুশকিল কি জানেন, বিরোধীরা এই অভিযোগটাকেই তো সন্দেহের চোখে দেখছেন,
বিজেপি সরাসরি চক্রান্তের অভিযোগ তুলেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে জোট তৈরি করেছেন বলে দাবি করে, মানে যার শরিক তিনি সর্বভারতীয় ক্ষেত্রে, এখানে না, সেই ইন্ডিয়া ঐক্যের দুই শরিক তারাও তৃণমূলের সুর কিন্তু মেলাচ্ছে না। দেখা যাক টিএমসি কত নিচে নামে। এই কনস্পিরেসির মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। বিনীত গোয়েলকে সাসপেন্ড করা উচিত। যে তৃণমূল কংগ্রেসের নাকি কোনো অভিসন্ধি আছে, নাকি কোনো ষড়যন্ত্র আছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে, ভাবুন। দিদিও দেখে দিচ্ছে যে দিদি কিসে সে কম নেই, রাজ্যপালকেই আসামি বাড়ি দিচ্ছে। জেলে ভরে দিলে দিতে পারে, যাই না 420 কেস সাথে রাজ্যপালকে জেলে ভরে দিল। আজকে রাজ্যপালের মতন চেয়ারকে কলুষিত করার জন্যে বাংলা অস্মিতাকে এরা দাও লাগিয়ে দিচ্ছে নিজের ফায়দার জন্য। যে বাংলা বাঙালি কালচারকে সবাই সম্মান দেয়, সেটাও এরা নষ্ট করছে নিজের ফায়দার জন্য। এখনো বুঝতে পারছি না, আমাদের রাজ্যে বহুবিধ ঘটনা বহু সময় ঘটেছে, কোনটা ঠিক কোনটা ভুল, যাদের দেখার তারা দেখে জানা। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। তো মানে রাজ্যের যতজন বিরোধী আছেন, যতগুলো বিরোধী দলের প্রতিনিধি আছেন, সবাই কিন্তু শাসক দলের উল্টো রাস্তাতেই হাঁটছেন এবং তাদের কোথাও গিয়ে মনে হচ্ছে কিছু একটা গণ্ডগোল আছে। ভুল বলেননি কি এই সুজন চক্রবর্তী, বাংলায় তো অনেক কিছুই ঘটে, কতগুলো তথ্য, কতগুলো ব্যতিক্রমী ছবি ভেসে উঠছে আমাদের চোখের সামনে। আবার বলি তার আগে, দেখুন এই বিষয়টা মুশকিল হচ্ছে কি, এমন একটা সময় এই অভিযোগটা উঠেছে এবং যার বিরুদ্ধে উঠেছে এবং যেখান থেকে উঠেছে, গোটা বিষয়টার মধ্যে এটা পরিষ্কার আপনাদের সামনে রাজনীতি ঢুকে পড়েছে। রাজনীতির ছোঁয়া লেগে গেলে অনেক ঠিক জিনিসও ভুল হয়ে যায় আর ভুল জিনিসও ঠিক হয়ে যায়। ফলে আমরা আমাদের জায়গাটায় অনড় রয়েছি। যদি কোনো অভিযোগ সত্যি হয়, তাহলে যিনি অন্যায় করেছেন তার শাস্তি হওয়া উচিত। এবার কে করেছেন কী করেননি সেটা তো বিচার বিভাগ এবং যা যা হবে তাদের প্রমাণ করার বিষয় আর কি। সেটা আমরা এখান থেকে কিভাবে গেস ওয়ার্ক করব, এই ব্যাপারটা অন্তত গেস ওয়ার্ক করবও না। শুধু আমরা কতগুলো মানে ছবি এবং তথ্য যেগুলো চোখের সামনে ভেসে উঠছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের মনের মধ্যে যদি কিছু প্রশ্ন ওঠে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, করব। দেখুন, প্রথম যেটা মনে হচ্ছে, রাজ্যপালের সাম্প্রতিক কার্যকলাপগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু কোথাও গিয়ে বেশ একটা রাজনৈতিক বিষয়ের মধ্যে জড়িয়ে যাওয়ার মতো কার্যকলাপ বলে অভিযোগ উঠেছে সাম্প্রতিককালে, বা বিভিন্ন লোক বিভিন্নভাবে সেটার ব্যাখ্যাও করেছেন। এই যে রাজনীতিমুখী হয়ে যাওয়া বা কোনোভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে যাওয়া, এই অভিযোগ যদি সত্যি না হয়, তাহলে কি তার সঙ্গে এটার কোনো যোগাযোগ আছে? সত্যি হলে কিছু বলার নেই, মিথ্যে হলে এটা হচ্ছে প্রথম খটকা। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দ্বিতীয়, কালিয়াগঞ্জ, হাঁসখালি, পার্ক স্ট্রিট সবগুলোর ক্ষেত্রেই আমরা একটা তত্ত্বই ব্যবহার করতে দেখেছি শাসক দলের নেতাদের, সাজানো তত্ত্ব। পুলিশ প্রশাসনের তরফেও এই ধরনের অভিযোগ নিতে গড়িমসির প্রভূত অভিযোগ পাওয়া গেছে, যেখানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের বিষয় এবং স্পেশালি তাতে যদি কোনোভাবে শাসক দলের নেতাদের জড়িত থাকার বিষয়ে জানা যায়, তাহলে কিন্তু পুলিশের বিরুদ্ধে কোথাও গিয়ে একটা ইতস্তত করার বা কোনো ক্ষেত্রে কিছু না করার বা কোথাও গিয়ে অভিযোগ নিতে গড়িমসি করার, এরকম বিবিধ অভিযোগ উঠতে আমরা দেখেছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেখেছি। কিন্তু রাজভবনের এই মামলাটায় দেখলাম একেবারে ঝাঁপিয়ে পড়ে পুলিশ অভিযোগটা নিয়ে নিল, এবং শুধু নিল না, ওই মহিলাকে পুলিশি নিরাপত্তায়, পুলিশি ঘেরাটপে সেফ হোমে রাখলো। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী পদক্ষেপ এবং অবশ্যই সাধুবাদযোগ্য পদক্ষেপ। এবার এটা কেন হলো, আগেরগুলোর থেকে এই ব্যাপারটা কেন আলাদা, এটার একটা ব্যাখ্যা আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি আর কি। আমরা ধরে নিচ্ছি যে সন্দেশখালির ভুল থেকে শিক্ষা নিয়েছে প্রশাসন। এবার দেখুন, সন্দেশখালিতে প্রথমে শাসক দল যায়নি, পরবর্তী ক্ষেত্রে একজন দুজন করে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত দলের মহিলা নেত্রী বা মুখ্যমন্ত্রী কেউ যাননি।
এক্ষেত্রে দেখুন পুলিশি ঘেরাটোপে যেখানে ওই মহিলার কাছে সংবাদ মাধ্যম পৌঁছতে পারছে না, সেখানে শাসক দলের মিডিয়া সেল একদম দ্রুত গতিতে পৌঁছে গেল। এবং শুধু গেল না, তারা ভাগ্যিস গেছিল, গিয়ে তারা সেই কান্নার ছবি দেখালো, বক্তব্য দেখালো। এবং সেই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ও এতটা বিচলিত হয়ে পড়লেন। এরকম চোখের জল দেখলে এরকম বিচলিত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তাহলে একটা জিনিস আক্ষেপ রয়ে গেল জানেন তো, আমাদের মিডিয়ার জন্য। আমরাও তো তার মানে ওই সন্দেশখালির ছবিটা তুলে ধরার ক্ষেত্রে নিশ্চয়ই ব্যর্থ, আমাদের তরফে নিশ্চয়ই কোনো ব্যর্থতা ছিল। ওই সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের চোখের জল, তাদের কান্না, তাদের হাহাকার, তাদের অত্যাচারের যা যা বর্ণনা, সেগুলো তুলে ধরার ক্ষেত্রে ঠিকমতো ছবি তুলে ধরতে পারলে, ঠিকমতো বক্তব্য তুলে ধরতে পারলে মুখ্যমন্ত্রী হয়তো ওটাকে সাজানো তত্ত্ব বলতেন না। দেখুন, এই সবই কিন্তু ব্যতিক্রমী অবজারভেশন। সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন। আমি সন্দেশখালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি। একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত বিবিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়, আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন। আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। সন্দেশখালি বলবার আগে রাজ্যপাল কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। আপনি মা বোনদের নিয়ে কথা বলেন, আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য, মারি থাকা उचित ना दाते। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। আচ্ছা, না কাঁদলে হাজার অভিযোগ জমা পড়লেও সেগুলো নিয়ে প্রতিক্রিয়া দিতে নেই, পদক্ষেপ করতে নেই। একটা সত্যি অভিযোগও যদি জমা পড়ে বা একটা অভিযোগও যদি জমা পড়ে, সেটা কিন্তু নিষ্পত্তি হওয়া উচিত। এটা আমাদের ধারণা, এটা আমাদের মত, আপনাদের সামনে সেটাই তুলে ধরছি। জানি না এটা রাজনীতিকদের মত, তাদের চিন্তাভাবনা, তাদের ফিল্টার করার বিষয়টা, কোন কান্না, কোন অভিযোগটা যথার্থ বা কোনটার পরিপ্রেক্ষিতে তারা সক্রিয় হবেন, রিয়্যাক্ট করবেন, কোনটার ক্ষেত্রে করবেন না, সেটা হয়তো তাদের জানা আছে। তাদের ফিল্টারিং প্রসেসটা হয়তো আলাদা, বাছাই করা, ছাঁকনি। আমাদের নেই। আমরা শুধু জানি এই ধরনের যে কোনো অভিযোগই অত্যন্ত অন্যায়। যে বা যারা এরকম কিছু করেন তাদের সত্যি হলে অভিযোগ শাস্তি হওয়া উচিত। আর দেখুন, রাজ্যপাল বা এদের বিরুদ্ধে এন্ড অফ দ্য ডে মানুষ তো, তাদের বিরুদ্ধে কি অতীতে অন্যরকম কোনো অভিযোগ ওঠেনি? একাধিক অভিযোগ উঠেছে। নারায়ণ দত্ত তিওয়ারির নাম আপনাদের মনে নেই? তার বিরুদ্ধে কত কিছু এসেছিল সোশ্যাল মিডিয়ায়, সবার সামনে চলে এসেছিল কত কিছু। তো যাকে 2017 সালে মেঘালয়ের রাজ্যপাল ডি ষণ্মুগানাথনের বিরুদ্ধে মোদিকে চিঠি লিখেছিলেন রাজভবনের 80 জন কর্মী। তারপরে কিন্তু রাজ্যপালকে সরিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা দেখে এটাই ভাবছিলাম, জানেন তো, এই আশাতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে এই প্রধানমন্ত্রীর রাত কাটানোর প্রসঙ্গটা তুললেন। মুখ্যমন্ত্রী বললেন যে একটা নয় হাজারটা অভিযোগ তার কানে এসেছে। আচ্ছা, ওই বললাম যে কোথাও গিয়ে এই বিষয়গুলোর পর মানে মুখ্যমন্ত্রী অভিযোগকারীর কান্নার প্রসঙ্গ বলেছেন, তো তাই রাজ্যপাল আত্মপক্ষ সমর্থনে কিন্তু এই প্রশ্নটাও করতে পারেন। তিনি সন্দেশখালি গিয়েছিলেন বলেই কি, তিনি লক্ষণ রেখা পেরিয়েছেন বলেই কি এই বিষয়গুলো এতদিন বাদে মুখ খুললেন? ঠিক 11 বছর আগে ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল। 2012 শেষে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিলেন এক ল ইন্টার্ন। তিনি পুলিশে অভিযোগ করেননি, জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের জার্নালে একটা ব্লগ লিখেছিলেন এবং সুপ্রিম কোর্টের প্যানেলের সামনে
সাক্ষ্য দেন। তার ভিত্তিতেই এই রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদ থেকে বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের দাবি জোরালো হয়। তাকে পদত্যাগও করতে হয়েছিল আলটিমেটলি। এবার বিচারপতি অশোক গাঙ্গুলি বারবার দাবি করেছিলেন যে এফআইআর করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক, কিন্তু কখনো তা হয়নি। বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদ ছাড়তেই তার শাস্তির দাবিটা কোথায় যেন মিলিয়ে গেল। এবার রাজ্যপালও প্রশ্ন করতে পারেন, তিনি সন্দেশখালি না গেলে বা রাজভবনে পিস রুম না খুললে এই অভিযোগ তাহলে কি সামনে আসতো? এরকম যেরকম হাজারটা অভিযোগ হয়তো চাপা পড়ে রয়েছে বললেন তো, নাকি মোদি কাল রাজভবনে রাত না কাটালে এই অভিযোগ উঠত কিনা সেই প্রশ্নটা করা যেতে পারে। দেখুন, রাজ্যপাল আজ কোচি চলে গেছেন, প্রধানমন্ত্রী রাত কাটাবেন জেনে কাল এক রাতের জন্যই রাজভবনে ফিরেছিলেন। তার মানে সময়ের একটা অত্যন্ত ক্ষুদ্র পরিসর। এই সময়টুকুর মধ্যেই রাজ্য রাজনীতির সারা জাগানো ঘটনাটা ঘটে গেল, কিন্তু একটুও আগে নয়, একটুও পরে নয়। এমন একটা ঘটনা যা তৃণমূলের হাতে একটা পাকাপোক্ত অস্ত্র তুলে দিল। এটা কী বলবো, অস্ত্র না ঢাল? সন্দেশখালির ঢাল। কারণ TV9কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে গেছিলাম প্রধানমন্ত্রীর কাছে তার সঙ্গে কথা বলতে, তার সাক্ষাৎকার নিতে। সেখানে কিন্তু প্রধানমন্ত্রী রাগ ঢাক না করে বুঝিয়ে দিয়েছেন সন্দেশখালির মহিলারাই এই রাজ্যের মহিলা পরিচালিত সরকারের নিপীড়নের জবাব দেবেন, এটা তিনি বিশ্বাস করেন। ऐसे बंगाल में हम लोग देखा जाए तो 50% 50% महिलाओं है वोटर्स के अंदर, और पिछले चुनाव में भी देखे हैं कि देश का महिलाओं ने बीजेपी को बहुत अच्छी खासी सपोर्ट दिया है। तो इस बार बंगाल के लिए स्पेशली ये संदेशखाली का जो भी हम लोगों ने देखा सुना, इसके बाद मोदी का गारंटी क्या है? अब जहाँ तक बंगाल का सवाल है, मैं मानता हूँ कि सुरक्षा एक सबसे बड़ा गंभीर मसला है। जिस प्रकार से संदेशखाली की घटनाएं घटी और जो दबी हुई कोई माता बहन अपने व्यक्तिगत जीवन में बाहर खुलकर कुछ बोलने की हिम्मत नहीं करती है। संदेशखाली में जिस प्रकार से मैं उन माताओं को मिलाता था, आंख में से आंसू निकल आते थे, सुनता था तो दर्द होता था। और पॉलिटिकली शेल्टर मिले और उस प्रकार से व्यवस्था हो, तब जाकर के बहुत बड़ी चिंता होती। और सरकार किसी भी हालत में उनकी बात सुनने को तैयार ना हो। हमने एक बहन बिल्कुल झुग्गी झोपड़ी में रहती, रेखा पात्रा जी करके, उनको हमने टिकट दिया है। साहब, जिस बंगाल में ये नारी शक्ति हो, वो बंगाल देश को आगे ले जा सकता है। तो इसलिए मैं मानता हूँ कि बंगाल में नारी शक्ति, ये नारी के द्वारा उत्पीड़न जो चल रहा है, उसका जवाब भी नारी शक्ति देगी और दिखाएगी कि एक नारी सत्ता पर बैठी है और ये जुल्म हो रहा है, दुख उसका है महिलाओं को। और उसके कारण बंगाल में मैं समझता हूँ एक बहुत बड़ा परिवर्तन। मैं बिल्कुल एक समय इंतजार करना है, वो कुछ नहीं है जी, सब बना बनाया पड़ा हुआ है जी। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। এটা প্রধানমন্ত্রী বেছে নেওয়ার নির্বাচন, এই কথাটা মনে করানোর দরকার ছিল না, তবুও প্রধানমন্ত্রী কিন্তু আজ বাংলার মানুষকে কথাটা মনে করিয়ে দিলেন। কেন মনে করালেন? তৃণমূল লোকসভা ভোটের প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পকে এত বেশি প্রাধান্য দিচ্ছে বলে। যে বুথে তৃণমূল পিছিয়ে থাকবে সেখানে আবাসের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে, এই প্রচারটা করার জন্য। বা মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকটা সভায় বাংলার মানুষকে মনে করিয়ে দিচ্ছেন যে 100 দিনের টাকা বা আবাসের মতো প্রকল্পের টাকা, মানে যেগুলো কেন্দ্র সরকারের দেওয়ার কথা সেগুলো তারা দিচ্ছে না, তাই তিনি দিচ্ছেন, তার সরকার দিচ্ছে, এইটা মনে করিয়ে দেওয়ার জন্য। এবং মোদ্দা কথা হচ্ছে যে মানুষ যে হাতে গরম টাকা পাচ্ছেন এবং তার পেছনে বিভিন্ন রকম লক্ষ্মীর ভাণ্ডার থেকে রূপশ্রী, কন্যাশ্রী, বিভিন্ন প্রকল্প এবং তারপরেই আবাস বা 100 দিনের কাজ, এন্ড জিনিস তো হচ্ছে কড়কড়ে নোট,
একদম হাতে গরম টাকা। এটা কি কথা বলবে, এটা ধরে নিয়েই প্রধানমন্ত্রী মনে করাতে চাইলেন যে রাজ্যের সরকার কি দিচ্ছে বা না দিচ্ছে সেটা কোনো কিছু ব্যাপার না, কারণ এরপর কি হবে সেটা তিনি ঠিক করবেন। নরেন্দ্র মোদী আজ কিন্তু বলেছেন যে 15টা আসন নিয়ে তৃণমূল কি দেশে সরকার করবে, মানে বোঝাতে চেয়েছেন দুটো জিনিস, এক 15 পেরোবে না, আর দুই সরকার গড়ায় যাদের কোনো ভূমিকাই থাকবে না তিনি এটাই মনে করছেন আর কি। তো সেই তৃণমূল সরকার যতই ভাতা দিক, জনতা সেই ভাতার টানে নয়, ভোট দেবে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে কে বসতে চলেছেন তার বাছাইয়ের শরিক হতেছে। দেখুন, প্রধানমন্ত্রী বেছে নেওয়ার যে ভোট, সেই ভোটের ফল কিসের ওপর নির্ভর করতে পারে সেটা হয়তো যিনি ওই তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়ছেন তিনি অন্যদের থেকে একটু বেশিই বোঝেন, একটু ভালো বোঝেন। তবুও কিছু কিছু কথা থেকেই যায় যে কথাগুলো ওই বললাম না বললেই নয়। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। তাই জানতে চাইছি, রাজনীতির সাপলুডো খেলায় ওই সেখানে লোকসভা ভোটে যে তার মইটা যদি ওই খয়রাতি বা ভাতা হয়, তাহলে সাপের মুখটা কি দুর্নীতি আর বঞ্চনা? প্রধানমন্ত্রী কিন্তু আজ সদ্য চাকরিহারা যোগ্যদের একটা গ্যারান্টি দিয়েছেন, মোদিকা গ্যারান্টি। বলেছেন যারা যোগ্য অথচ হাইকোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন তাদের সব রকম সাহায্য করবে বাংলার বিজেপি, এটা গ্যারান্টি। এ ব্যাপারে বিজেপির তরফে নাকি একটা আইনি পরামর্শদাতা দল আর একটা সামাজিক সহায়তা সেল চালু হবে। এ ব্যাপারে মঞ্চ থেকেই রাজ্য বিজেপিকে যা নির্দেশ দেওয়ার দিয়েছেন নরেন্দ্র মোদী। আসলে প্রধানমন্ত্রী এই নির্দেশের মাধ্যমে কি আন্দোলনের জার্সিটাই বদলে দিতে চাইলেন? মানে যোগ্য চাকরিহারাদের সমর্থনে বামেরা সুপ্রিম কোর্টে গেছে, তারাই এখন অবধি এই গোটা বিষয়টায় পুরোধা ছিল। নরেন্দ্র মোদী কি বাংলার বিজেপিকে চোখে আঙুল দিয়ে দেখালেন কিভাবে বামেদের ইস্যুটাকে হাইজ্যাক করতে হবে? মুখ্যমন্ত্রী কিন্তু আজকেও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপির টাকায় নাকি বামেরা মামলা লড়ছে, অর্থাৎ তিনিও তার ন্যারেটিভের জায়গা থেকে একদম ঠিক আছেন, বাম রাম সব একজোট করে দিতে পারলে তার সুবিধা। এবং তিনি বলছেন যে বাম আর বিজেপি নাকি চাকরিহারাদের মিথ্যে গ্যারান্টি দিচ্ছে, একমাত্র তৃণমূলই নাকি ওই যোগ্য চাকরিহারাদের প্রকৃত বন্ধু। আচ্ছা, চাকরিহারারা কি ভেবেছিলেন যে চাকরিটা চলে গেলে এত ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, তাদের বন্ধু হতে সব দল এরকম মরিয়া হয়ে উঠবেন? এবং পাশাপাশি ওই যারা অযোগ্য তাদের কি এখন মনে হচ্ছে তাদের আমও গেল, ছালাও গেল, টাকাও গেল, তাদের পাশে দাঁড়ানো যারা একটা সময় পাশে দাঁড়াবেন বলেছিলেন বা মনে হচ্ছিল দাঁড়াতে পারেন তারাও গেলেন? এবং সবথেকে বড় কথা, যারা এই সংক্রান্ত দুর্নীতিতে জড়িত তারাও কি একটু এই ফাঁকে অন্যরকম একটু স্বস্তি টস্তি পাচ্ছেন যে যাক এবার অন্তত আমাদের লোকজন ভুলে গেছে, এখন লোকজনের যাবতীয় নজর ওই যোগ্য চাকরিহারারা। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी। কোথায় ছিলেন মোদি বাবু? 26,000 চাকরি তো আপনি খেয়েছেন। চাকরি খেকো, চাকরি গেল বা চাকরি খেলো, কেন গেল, কে খেলো? যোগ্য সংখ্যাটা কি 19,000 নাকি আরও বেশি? সংখ্যায় কি আসে যায়? এক ধাক্কায় এতজন যোগ্য মেধাবী ও তাদের পরিবার কেন পথে বসলো? দোষারোপ পাল্টা দোষারোপ চলছে, সঙ্গে চলছে আর একটা চেষ্টা, যোগ্যদের পাশে থাকার প্রয়াস। ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं। मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं, हम उनकी मदद कैसे कर सकते हैं। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए
पूरी ताकत से काम करेगी। সুপ্রিম কোর্টে মামলা গেছে, মামলা লড়ছেন চাকরি হারারাও। চাকরি খোয়ানোর ওপর এ যেন খাড়ার ঘা। খোদ প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আইনি সহায়তার নির্দেশ দিয়েছেন স্টেজে থাকা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতিকে। লিগাল সহায়তা দেব এবং তার সাথে সাথে উনি যে সোশ্যাল মিডিয়াতে একটা হেল্প ডেস্ক তৈরি করতে বলেছেন, এটা আমরা নতুনভাবে আবার ইমপ্লিমেন্ট করব। অলরেডি আমরা লিগাল সহায়তা দিতে শুরু করেছি, কিছু লোকের সাথে কথা হয়েছে, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে। প্রধানমন্ত্রী বরাবরই যোগ্যদের পক্ষে, মেধাদের পক্ষে। পক্ষ থাকলে প্রতিপক্ষও থাকবে, আর পাশে থাকার প্রয়াস থাকলে প্রতিযোগিতাও থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশের পরেই তাই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এতদিন বাদে 8 দিন হবার পরে আমরা কোর্টে কেস লড়ছি। স্টেট গভর্নমেন্ট অলরেডি কোর্টে উকিল দিয়েছে। আমরা শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেতে দেব না, জীবন দিয়েও লড়াই করব। আমি প্রথম দিন থেকে আপনাদের বলেছি, 20,000 চাকরি তো আপনি খেয়েছেন, মানে আপনার দল খেয়েছে। আপনার দল পার্টি ছিল, सीपीएम के टाका दिए दार करिए आपनार दल। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন, প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী দুজনেই যখন এই যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ানোর জন্য একদম সর্বস্ব পণ করে বসে আছেন, তখনই কিন্তু আগের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গেছে ওই স্কুল সার্ভিস কমিশন। আজ এসএসসি ভবন ঘেরাও করেছিলেন চাকরিহারাদের একাংশ, পুরো নেমে পড়েছিল ওই জায়গা। সল্টলেকের করুণাময়ের মোড় থেকে 4-5টা একদম বন্ধ করে দিয়েছিলেন তারা। যারা সল্টলেকে আর জড়ো হয়েছিলেন তারা দাবি করেছেন তারা যোগ্য, এবং যাদের এসএসসি চেয়ারম্যান তিনি কিন্তু আশ্বাসও দিয়েছেন কোনো চিন্তা নেই, অযোগ্য আর যোগ্যদের আলাদা করার ক্ষমতা স্কুল সার্ভিস কমিশনের আছে। এই আশ্বাসটাই পাওয়ার পর ওই ঘেরাও তুলে নিয়েছিলেন আন্দোলনকারী যোগ্য চাকরিহারারা। তারা কিন্তু এসএসসি চেয়ারম্যানের কথায় ভরসা করেছেন। আমাদের মনে কিন্তু কিছু প্রশ্ন আসছে, মানে যেগুলো এই মুহূর্তে না করলেই নয়। প্রথমত, যে কাজটা এতদিন অসম্ভব বলে মনে হচ্ছিল, সেই কাজটা এসএসসি এরকম সহজ করে এক লহমায় পাঠ করে ফেলবে কী করে? দ্বিতীয়ত, হাইকোর্টে মামলা চলাকালীন এসএসসি বলেছে যে 2016-র কোনো ওএমআর তারা সংরক্ষণ করেনি, সব নষ্ট করে ফেলেছে। সেই জন্যেই তাদের পক্ষে যোগ্য অযোগ্যর ভাগ করাটা সম্ভব নয়। তাহলে এখন কিভাবে এসএসসি যোগ্য আর অযোগ্য ভাগ করবে? তাহলে কি এসএসসির ক্ষমতা থাকলেও এতদিন যোগ্য অযোগ্য ভাগাভাগিটা তারা করেনি? আসলে বাংলায় একটা কথা আছে জানেন তো, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে। এই যে নরেন্দ্র মোদীর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ভরা সভায় যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে এত সিরিয়াস কথা বলছেন, পাশে দাঁড়ানোর কথা বলছেন। যাদের ব্যর্থতার জন্যেই যোগ্যদের চাকরি হারাতে হয়েছে, সেই কথাগুলো শুনে সেই স্কুল সার্ভিস কমিশন তারা কি নিজেদের অবস্থানটা পাল্টে ফেললো, নাকি তারাও নেতাদের কথা শুনতে শুনতে নেতাদের মতোই হয়ে গেছেন? প্রতিশ্রুতি দিতে হয়, তাই একটা প্রতিশ্রুতি দিয়ে দিলেন। আর যাই হোক, এই ঘেরাওটা তো উঠল। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। আজ আমরা যোগ্য প্রার্থীর চাকুরিজীবীরা এই এসএসসি কমিশনের দুর্নীতিতে পথে বসতে হয়েছে, আমাদের যোগ্যদের চাকরি ছিনিয়ে নিয়েছে। আজ ওদের দুর্নীতির জন্য ওদের পকেটে অনেক টাকা, আমাদের ছেলে মেয়েদের পরিচয় সমাজের চোখে আমাদের দুর্নীতি, আমাদের আজ অপরাধী সাজিয়ে দিয়েছে। আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। যোগ্যদের পাশে থাকবে, তাহলে এতদিন যোগ্যদের পাশে ছিলেন না, কেন ছিলেন না? এই প্রশ্নটাও তো উঠবে। দেখুন, শিক্ষায় নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পর পুরসভা নির্বাচন হয়েছে, পঞ্চায়েত ভোট হয়েছে, 2-1টা উপনির্বাচন হয়েছে। সবকটা ভোটের ফল দেখলে এটা কিন্তু মনে হবে না যে এই শিক্ষা দুর্নীতি, যাতে এত তৃণমূলের লোকজনের যতই নামঠাম জড়িয়ে যাক, মন্ত্রীর থেকে বিধায়ক সবাই জেলে গিয়ে বসে থাকুন,
তৃণমূলের বিশাল কিছু ক্ষতি হয়েছে বলে কিন্তু মনে হবে না। এই পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহার মতো মন্ত্রী বিধায়করা বা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মতো যুব নেতারা সবাই তো গ্রেফতার হয়েছে, কিন্তু সেই সমস্ত ধাক্কা সামলে ভোটের বাক্সে তৃণমূল কিন্তু এই শিক্ষা দুর্নীতির কোনো আঁচ এখন পর্যন্ত লাগতে দেয়নি। কোনো রাজনৈতিক দলের লাভ ক্ষতির পরিমাপটা সেটা তো ওই ভোটের বাক্সেই বোঝা যায়। সেই হিসেবটা যদি ধরেন তাহলে তৃণমূলের ড্যামেজ না হলেও বিরাট কিছু লাভ সেটা কি হয়েছে এটাও বলাটা খুব মুশকিল। এই যে এতজন নেতা মন্ত্রী জেলে আছেন সেটা কি কোনো ক্ষতি নয়? আজই তো পার্থ চট্টোপাধ্যায় বললেন তিনি যখন জেলের বাইরে ছিলেন তখন তার মূল্যায়ন ছিল যে বিরোধীদের থেকেও তৃণমূলের বেশি ক্ষতি করেছেন কুণাল ঘোষ। এবার পার্থ চট্টোপাধ্যায় যখন এত বড় একটা মূল্যায়ন করেছিলেন, মানে তৃণমূলের কিসে লাভ কিসে ক্ষতি সেটা বাছাইয়ের কাজটা তিনি যখন করতেন তখন তার জেলে যাওয়াটা দলের জন্য নিশ্চিতভাবেই একটা বড় ক্ষতি, শুভানুধ্যায়ী। পার্থ চট্টোপাধ্যায়ের কথাটা সম্ভবত তৃণমূল আগে পাত্তা দেয়নি, জানেন তো। কারণ শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়ার পরেই তো কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র আর রাজ্য সম্পাদক হয়েছিলেন। আর তারপর দিনের পর দিন কুণাল ঘোষ বলে গেছেন যে তৃণমূলের যেটুকুনি ক্ষতি হয়েছে সেটা করেছেন এই পার্থ চট্টোপাধ্যায়। আর দুদিন আগে তৃণমূল তাকে রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার পর কুণাল ঘোষ বলেছেন রাজ্য মন্ত্রিসভায় নাকি এখনও কেউ কেউ আছেন যিনি নিয়োগ দুর্নীতিতে সমানভাবে জড়িত। অর্থাৎ শুধু পার্থ চট্টোপাধ্যায় একা নন, তৃণমূলের ক্ষতি করার মতো লোক আরও কেউ কেউ আছে, তারই ইঙ্গিত দিয়েছেন কুণাল ঘোষ। অথচ কুণাল ঘোষের এই সমস্ত কথাবার্তায় দলের ক্ষতি হচ্ছে ভেবেই তো তাকে তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দিয়েছে তৃণমূল। আচ্ছা, ক্ষতিটা কি তাহলে আপেক্ষিক, তাই না? মনে হচ্ছে না কোনটা ক্ষতি না, কোনটা লাভ এত সহজে বোঝা যায়? পার্থ চট্টোপাধ্যায়, শেখ শাহজাহান, কুণাল ঘোষ, কে যে আসলে ক্ষতি, কার জন্যে ক্ষতি, সেটা নিয়ে কি তৃণমূলেই বড় ধোঁয়াশা তৈরি হয়েছে? সমস্ত দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কুণাল ঘোষ। অনেক আগেই তার উচিত ছিল। আমি যখন বাইরে ছিলাম তখন কুণাল ঘোষ সম্পর্কে আমার মূল্যায়ন ছিল যে দলের থেকেও, বিরোধী দলের থেকেও কুণাল দলকে সবচেয়ে বেশি করতে। তার মানে এই চাকরি বেচা পার্থ চট্টোপাধ্যায়, কোটি কোটি টাকার তোলাবাজির পার্থ চট্টোপাধ্যায়দের চক্রে কুণাল ঘোষ ছিল না, এবং এদের বিরোধিতা করে বলেই কুণাল ঘোষ যুগে যুগে খারাপ হয়। এটা তো আজকে প্রমাণিত। এখন দেখতে হবে পার্থদা যে এই আমাকে দুর্বল করার কথা বলছেন, তো সেটা উনি জেল থেকে কাউকে কাউকে খবর পাঠিয়ে এই ধরনের কাজ করাচ্ছেন কিনা, তো সেই প্রশ্নটাও তো আমাকে খতিয়ে দেখতে হবে তাহলে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। কুণাল ঘোষ কিন্তু বলেছেন আরও কয়েকটা বছর, মানে প্রায় বছর 15 তিনি রাজনীতি করতে চাইছেন। কিন্তু তিনি যেভাবে দলের বিরুদ্ধেই একের পর এক আক্রমণ শানাচ্ছেন তাতে আপাতত না হয় শুধু রাজ্য সম্পাদকের পদ গেছে, ভবিষ্যতে যে কর্মী পরিচয়টাও হারাতে হবে না তার গ্যারান্টি কি তিনি নিজে দিতে পারবেন? কিন্তু আমার সঙ্গে কথাবার্তা বলতে বসে কুণাল ঘোষ কাল একটা প্ল্যাটফর্মের কথা বলছিলেন। প্ল্যাটফর্মটা ঠিক কী সেটা খোলসা করেননি, তবে বারবার সাধারণ তৃণমূল কর্মীদের কথা বলেছেন এবং বলেছেন যারা রোদ ঝড় জলে সারা বছর তৃণমূলকে আগলে রাখেন তাদের হয়ে কথা বলতে তিনি যে কোনো রকম ক্ষতি সহ্য করতে রাজি, এবং তিনি এগুলো কথা বলেন বলেই, তাদের কথা বলেন বলেই তাকে নাকি দলের একাংশ পছন্দ করছে না। এই কর্মী সমর্থকদের আবেগটাকে পুঁজি করেই কি দলের কাছ থেকে তিনি শহীদ মর্যাদা চাইছেন? মানে কুণাল ঘোষ তো বলেছেন তাকে যখন জেলে যেতে হয়েছিল তখন সেখানে তাকে অতিথির সম্মান দিয়েছিলেন অধীর চৌধুরী, আর আজ অধীর চৌধুরী বলেছেন কুণাল ঘোষের প্রাণ সংশয় রয়েছে। রাজনীতিতে সৌজন্য দেখিয়ে কিন্তু কুণাল ঘোষ পথ খুইয়েছেন। অধীর চৌধুরীও কি সেই সৌজন্যই দেখালেন? দেখুন, তাপস রায়ের সঙ্গে রক্তদান শিবিরের অনুষ্ঠানে স্টেজ শেয়ার করে পথ খুইয়েছেন কুণাল ঘোষ, কিন্তু তিনি অধীর চৌধুরীর গুণগান করায় আর পাল্টা অধীর চৌধুরী কুণাল ঘোষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায়
তৃণমূল কি নতুন করে ভাবনা চিন্তার রসদ পেয়ে গেল? কোনো গোপন বার্তা পাচ্ছেন না তো তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা? Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.